Hello, my dear learners. How are you all? I think you are fine. Today we will do some exercises on prepositions. Okay, let's start. Complete the sentences with suitable prepositions. এখানে সবগুলো প্রিপোজিশন আছে এ থেকে যে পর্যন্ত আমরা এগুলোর উত্তর লিখব সঠিক প্রিপোজিশন ব্যবহার করে। তাহলে শুরু করা যাক এক নম্বর এক্সারসাইজটি। ট্রাই টু কিপ অ্যালোভ ড্যাশ ব্যাড ফ্রেন্ডস। এখানে প্রিপোজিশন কি হবে? অ্যালোফের সাথে ফ্রম হয়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ট্রাই টু কিপ অ্যালোভ ফ্রম ব্যাড ফ্রেন্ডস। খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে বা দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে এখানে কি হবে? ফ্রম লিখে দিলাম আমরা, কারণ কিপ অ্যালোভ ফ্রম কোনো কিছু হতে দূরে থাকা। তাহলে ট্রাই টু কিপ অ্যালোভ ফ্রম ব্যাড ফ্রেন্ডস। নাম্বার বি, শি ওয়াজ অ্যাংরি ড্যাশ হিম ড্যাশ ইজ টেলিং লাইস। এখানে দুটো ব্যবহার, একটা হলো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে হচ্ছে যে জন্য রাগান্বিত হন, অর্থাৎ কোনো মিথ্যে কথা বলার কারণে অথবা কোনো অসৎ আচরণের কারণে ইত্যাদি। আমরা জানি ব্যক্তির সাথে যখন রাগান্বিত হয় তখন ওই ব্যক্তির জন্য উইথ বসে, আর যে জন্য রাগান্বিত হয় সেটার ক্ষেত্রে ফর বসে। তাহলে অ্যাংরি উইথ, অ্যাংরি ফর। আবার অ্যাংরি অ্যাটের ব্যবহারও আছে, আমরা পরেরটাতে পাচ্ছি। তাহলে এখানে কি হবে উত্তর? শি ওয়াজ অ্যাংরি উইথ হিম ফর হিজ টেলিং লাইস। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি, শি ওয়াজ অ্যাংরি উইথ হিম, তিনি তার সাথে রেগে গেলেন, ফর হিজ টেলিং লাইস, তার মিথ্যা কথা বলার জন্য। তাহলে সে তার মিথ্যা কথা বলার জন্য তার সাথে রেগে গেলেন। এরপর একটা দেখুন, শি ইজ অ্যাংরি ড্যাশ ইজ ফেইলার। এরকম যদি থাকে যে কোনো বিষয়ের প্রতি রেগে যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে ওই বিষয়ের পূর্বে অ্যাট হয়ে থাকে। তাহলে শি ইজ অ্যাংরি অ্যাট ইজ ফেইলার, এটার অর্থ কি? সে তার ব্যর্থতায় রেগে গেল। নাম্বার ডি, এভরিবডি অ্যাসপায়ার্স ড্যাশ এ হাই পোস্ট। অ্যাসপায়ার টু বসে সবসময়, আমরা জানি অ্যাসপায়ার হচ্ছে ওয়ান্ট টু হ্যাভ, অর্থাৎ কোনো কিছু পজেস করা, রাখতে চাওয়া, রাখা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। তাহলে এভরিবডি অ্যাসপায়ার্স টু এ হাই পোস্ট, প্রত্যেকেই উচ্চ পদের প্রত্যাশা করে। তাহলে এখানে কি হবে? আমরা টু দিয়ে দিই, অ্যাসপায়ার টু আমরা জানি। নাম্বার ই, দ্য রিপ্রেজেন্টেটিভ অ্যাট্রিবিউটেড দ্য লস ড্যাশ আস। অ্যাট্রিবিউটের সাথে টু হয় আমরা জানি, তাহলে কি হবে? দ্য রিপ্রেজেন্টেটিভ অ্যাট্রিবিউটেড দ্য লস টু আস। প্রতিনিধি আমাদের কাছে ওই ক্ষতির বর্ণনা দিলেন। নাম্বার এফ, ইউর আনসার শুড বি বেসড ড্যাশ সাইন্টিফিক ট্রুথ। আর বেসডের সাথে আমরা জানি অন বসে, যে কোনো কিছুর উপর ভিত্তি করে। তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখুন, ইউর আনসার শুড বি বেসড অন সাইন্টিফিক ট্রুথ। তোমার উত্তরটা বৈজ্ঞানিক সত্যের উপরে ভিত্তি করা হওয়া উচিত। নাম্বার জি, ওয়ান্স বাংলাদেশ ওয়াজ বিসেট ড্যাশ মেনি প্রবলেমস। বিসেটের সাথে সবসময় উইথ হয় আমরা জানি, বিসেট উইথ মানে হলো জর্জরিত। তাহলে ওয়ান্স বাংলাদেশ ওয়াজ বিসেট উইথ মেনি প্রবলেমস, একদা বাংলাদেশ নানান সমস্যায় জর্জরিত ছিল। তাহলে আমরা বিসেট পাইলেই এই শব্দের পরে আমরা সবসময় কি ব্যবহার করব? উইথ, বিসেট উইথ, অর্থাৎ জর্জরিত থাকা বা জর্জরিত হওয়া। ওয়ান্স বাংলাদেশ ওয়াজ বিসেট উইথ মেনি প্রবলেমস। নাম্বার এইট, আওয়ার কান্ট্রি ইজ ব্লেসড ড্যাশ মেনি রিভার্স। ব্লেসডের সাথে সবসময় উইথ বসে আমরা জানি, আশীর্বাদ পুষ্ট। তাহলে অর্থটা কি দেখুন, আওয়ার কান্ট্রি ইজ ব্লেসড উইথ মেনি রিভার্স, আমাদের দেশ অনেক নদী নালায় আশীর্বাদ পুষ্ট। নাম্বার আই, দ্য ম্যান ওয়াজ চার্জড ড্যাশ থেফট। দ্য ম্যান ওয়াজ চার্জড অফ থেফট, লোকটিকে চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ চার্জড অফ থেফট, অর্থাৎ যেই কাজের অপরাধে অভিযুক্ত করা হয় সেই ক্ষেত্রে চার্জ অফ বসে। আবার যদি কোনো কাজের জন্য, চুরির জন্য অথবা এরকম কোনো অপরাধের জন্য কাউকে অভিযুক্ত করা হয়, তখন যাকে অভিযুক্ত করা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত করা হয়, বিধায় সেটা ক্ষেত্রে এগেনস্ট বসে। দেখুন যে নাম্বারে, থেফট ওয়াজ চার্জড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। থেফট ওয়াজ চার্জড এগেনস্ট হিম, এখানে এগেনস্ট হবে। আমরা 2 নম্বরে চলে যাই। নাম্বার এ, হিজ ওয়াইফ অলওয়েজ ক্লিংস ড্যাশ হিম। ক্লিং এর সাথে সবসময় টু বসে। ক্লিং টু মানে ঝুলে থাকা বা লেগে থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকা। তাহলে কি হবে? তার ওয়াইফ সর্বদা
তার সাথে লেগে থাকে। হিজ ওয়াইফ অলওয়েজ ক্লিংস টু হিম, এখানে অবশ্যই টু হবে। ক্লিং টু, অ্যাড টু, স্টিক টু, এগুলো তো সবসময় টু বসে। তাহলে হিজ ওয়াইফ অলওয়েজ ক্লিংস টু হিম, তার ওয়াইফ সবসময় তার সাথে লেগে থাকে। নাম্বার বি, প্লিজ কমিট দ্য প্যাসেজ ড্যাশ মেমোরি। কমিট টু মেমোরি এটা হলো একটা ফ্রেজ। লক্ষ্য করুন এখানে আছে কমিট, এই কমিটের সাথে এখানে এটা হলো দ্য প্যাসেজ হলো অবজেক্ট, এরপর টু মেমোরি। তাহলে কমিট টু মেমোরি, কমিট টু মেমোরি মানে হলো মুখস্থ করা, অর্থাৎ লার্ন বাই হার্ট আরেকটি ফ্রেজ। লার্নের সাথে বাই হয় আর কমিটের সাথে টু হয়। কমিট টু মেমোরি এটি একটি ফ্রেজ মানে মুখস্থ করা, আবার লার্ন বাই হার্ট এটার মানে হলো মুখস্থ করা। তাহলে এখানে কি আছে, প্লিজ কমিট দিস প্যাসেজ টু মেমোরি, এই প্যাসেজটি দয়া করে মুখস্থ করে ফেলুন। তাহলে প্লিজ কমিট দ্য প্যাসেজ টু মেমোরি, এখানে আমরা উত্তর লিখব টু। নাম্বার সি, দ্য ম্যান ওয়াজ কন্ডেমড ড্যাশ ডেথ। কন্ডেমড টু ডেথ অথবা সেন্টেন্সড টু ডেথ, মৃত্যুদণ্ড দেয়া, এটি একটি ফ্রেজ, এটা মনে রাখতে হবে। আর কন্ডেমড টু, সেন্টেন্স টু, এগুলোর সাথে টু হয় সবসময়। তাহলে আমরা টু দিয়ে দিলাম। দ্য ম্যান ওয়াজ কন্ডেমড টু ডেথ, লোকটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দ্য গার্ল ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, কনফিডেন্টের সাথে অফ বসে, তাহলে উত্তর হবে দ্য গার্ল ইজ কনফিডেন্ট অফ সাকসেস, মেয়েটি সাফল্যের ব্যাপারে নিশ্চিত। নাম্বার ই, দ্য চেয়ারম্যান হ্যাজ কন্ট্রিবিউটেড ড্যাশ আওয়ার ফান্ড। আমরা জানি কন্ট্রিবিউটের সাথে টু বসে। দ্য চেয়ারম্যান হ্যাজ কন্ট্রিবিউটেড টু আওয়ার ফান্ড। আই ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য ম্যাটার। কনভারসেন্ট হচ্ছে ফ্যামিলিয়ার, তাহলে ফ্যামিলিয়ারের সাথে উইথ বসে যেমন, ঠিক কনভারসেন্টের সাথেও উইথ বসে। আই ওয়াজ নট কনভারসেন্ট উইথ দ্য ম্যাটার, আমি ব্যাপারটার সাথে পরিচিত ছিলাম না। তাহলে এখানে উইথ হবে, কনভারসেন্ট উইথ অথবা ফ্যামিলিয়ার উইথ। নাম্বার জি, দ্য রাইটার ডিলস ড্যাশ দ্য সাবজেক্ট ইন হিজ নিউ বুক। ডিল ইন হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ হলো কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। তাহলে এখানে রাইটার তার নতুন বইয়ে ওই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন। তাহলে কিরকম হবে, দ্য রাইটার ডিলস উইথ দ্য সাবজেক্ট ইন হিজ নিউ বুক, লেখক তার নতুন বইয়ে ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। নাম্বার 8, হি ওয়াজ ডিট্যাচড ড্যাশ হিজ ফ্যামিলি। আমরা জানি ডিট্যাচড ফ্রম হয়, সেপারেট ফ্রম হয়, প্রোটেক্ট ফ্রম, সেভ ফ্রম, এগুলো তো সবগুলোতেই ফ্রম হয়, অর্থাৎ কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বা আলাদা। তাহলে হি ওয়াজ ডিট্যাচড ফ্রম হিজ ফ্যামিলি, এখানে আমরা ডিট্যাচডের সাথে ফ্রম দিয়ে দিলাম। হি ওয়াজ অ্যাস্টোনিশড ড্যাশ দ্য প্রাইজ। অ্যাস্টোনিশডের সাথে অ্যাট বসে, অ্যাস্টোনিশড অ্যাট, চার্ম অ্যাট, মার্ভেলাস অ্যাট, অর্থাৎ যেগুলোতে আশ্চর্য হওয়া বোঝায় সেগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাট বসে থাকে। লক্ষ্য করুন, হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট দ্য প্রাইজ, সেই প্রাইজটা পেয়ে আশ্চর্য হয়ে গেল। নাম্বার জে, শি ওয়াজ এনগেজড ড্যাশ কনভারসেশন ড্যাশ হিম। এনগেজড শব্দটি যদি কোনো কাজের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এনগেজড ইন হয়, যেমন শি ওয়াজ এনগেজড ইন হার ওয়ার্ক, সে তার কাজের সাথে যুক্ত আছে, অর্থাৎ সে এখন ব্যস্ত। আর যদি কোনো ব্যক্তির সাথে এনগেজ থাকে তাহলে হবে উইথ, এনগেজ উইথ। তাহলে এখানে কি হবে দেখুন, শি ওয়াজ এনগেজড ইন কনভারসেশন উইথ হিম। তাহলে আমরা কাজের জন্য দিলাম ইন, আর ব্যক্তির ক্ষেত্রে দিলাম এনগেজ উইথ। তাহলে কি হলো অর্থটা দেখুন, শি ওয়াজ এনগেজড ইন কনভারসেশন উইথ হিম, সে তার সাথে কথায় ব্যস্ত ছিল। আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। নাম্বার এ, শি হ্যাজ নো এনভি ড্যাশ ইজ সাকসেস। এখানে এনভি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এনভির সাথে এই ক্ষেত্রে অ্যাড বসে। আর যদি এনভিয়াস হতো অর্থাৎ অ্যাডজেক্টিভ হতো তাহলে কিন্তু অব হতো। এখানে দেখুন তাহলে কি হবে অর্থটা, শি হ্যাজ নো এনভি, তার কোনো হিংসা বা বিদ্বেষ নেই, অ্যাট হিজ সাকসেস, তার সাফল্যের ব্যাপারে তার কোনো হিংসা বিদ্বেষ নেই। আর যদি এরকম হতো, শি ইজ এনভিয়াস অফ হিজ সাকসেস, তাহলে কিন্তু এনভিয়াসের সাথে অফ হতো। এটি খেয়াল রাখতে হবে, এনভি নাউন এটার সাথে অ্যাড বসে, আর এনভিয়াস অ্যাডজেক্টিভ সেটার সাথে অফ বসে। উই ক্যান নট এসকেপ ড্যাশ ডেথ, এসকেপের সাথে সবসময় ফ্রম বসে, অর্থাৎ ডিটেস্টের মতো অনেকটা। উই ক্যান নট এসকেপ ফ্রম ডেথ,
এসকেপ ফ্রম হচ্ছে কোনো কিছু হতে রেহাই পাওয়া বা মুক্তি পাওয়া। তাহলে উই ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, আমরা মৃত্যু থেকে রেহাই পেতে পারি না। তাহলে কি হবে উত্তরটি? উই ক্যান নট এসকেপ ফ্রম ডেথ। মানি ইজ এসেনশিয়াল ড্যাশ ইউর সাকসেস ইন লাইফ। এসেনশিয়ালের সাথে সাধারণত ফর হয়ে থাকে, কোনো কিছুর জন্য প্রয়োজন। তাহলে কি হবে দেখুন সি নাম্বারে, মানি ইজ এসেনশিয়াল ফর ইউর সাকসেস ইন লাইফ। টাকা হচ্ছে তোমার জীবনের সাফল্যের জন্য প্রয়োজন। নাম্বার ডি, আই হ্যাভ এ গ্রেট ফন্ডনেস ড্যাশ সুইট। ফন্ডনেসের সাথে ফর বসে, শুধু ফন্ডের সাথে অফ বসে। আই এম ফন্ড অফ সুইটস, তখন ফন্ডের সাথে অফ হতো, ফন্ড হল অ্যাডজেক্টিভ, তখন ফন্ডের সাথে অফ বসে, ফন্ড অফ। আর ফন্ডনেস এখানে নাউন, নাউনের সাথে ফর বসে। তাহলে মনে রাখতে হবে ফন্ডনেস ফর আর ফন্ড অফ দুটি একই অর্থ, কিন্তু ভিন্ন রকম প্রিপজিশন হয়ে থাকে। অর্থাৎ এনভি অ্যাট, এনভিয়াস অফ, এটার মতো অনেকটা। আই হ্যাভ নো হ্যাটরেট ড্যাশ দ্য পোর ম্যান। হ্যাটরেটের সাথে ফর বসে, হ্যাটরেট হচ্ছে ঘৃণা। তাহলে কি হবে? আই হ্যাভ নো হ্যাটরেট, আমার কোনো ঘৃণা নেই গরিব লোকটির জন্য, ফর দ্য পোর ম্যান। হ্যাটরেট ফর, হেট ফর, এইগুলোতে ফর বসে। পে হিট ড্যাশ হটাইছে। পে হিট টু হচ্ছে একটা ফ্রেজ, কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া। তাহলে অবশ্যই এখানে পে হিট টু হবে। তাহলে পে হিট টু হটাইছে, আমি যা বলি তার দিকে মনোযোগ দাও। পে অ্যাটেনশন টু, পে হিট টু, একই ফ্রেজ, একই অর্থ। হি ইজ দ্য ইয়ার অফ হিজ আঙ্কেল। এখানে যদি কোনো ব্যক্তির উত্তরাধিকারী হয় তাহলে অফ বসে। আর এইচ নাম্বারে দেখুন, হি ইজ দ্য ইয়ার টু হিজ আঙ্কেলস প্রপার্টি। সে তার চাচার সম্পদের উত্তরাধিকারী। যখন কোনো সম্পদের বা কোনো ব্যক্তির কোনো প্রপার্টিসের অথবা কোনো মালামালের উত্তরাধিকারী হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা টু বসিয়ে থাকি। আর যে ক্ষেত্রে ব্যক্তির উত্তরাধিকারী হয় সেই ক্ষেত্রে ইয়ারের সাথে আমরা অফ বসিয়ে থাকি। যেমন দেখুন, হি ইজ দ্য ইয়ার অফ হিজ আঙ্কেল, সে তার চাচার উত্তরাধিকারী। আবার দেখুন এইচ নাম্বারে, হি ইজ দ্য ইয়ার টু হিজ আঙ্কেলস প্রপার্টি, সে তার চাচার সম্পদের উত্তরাধিকারী। নাম্বার আই, দিস রুম ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টেডের সাথে সবসময় উইথ বসে। ইনফেস্টেড উইথ মানে হচ্ছে নানান সমস্যায় জর্জরিত, অর্থাৎ সমস্যা সংকুল। দ্য রুম ইজ ইনফেস্টেড উইথ র্যাটস। নাম্বার জে, এ হেভি ফাইন ওয়াজ ইনফ্লিক্টেড অন মি অথবা আপন মি। ইনফ্লিক্ট অন বা ইনফ্লিক্ট আপন হচ্ছে ইম্পোজ করা, অর্থাৎ কোনো কিছুর উপরে আরোপ করা। এ হেভি ফাইন, বিশাল পরিমাণে জরিমানা, ওয়াজ ইনফ্লিক্টেড, ধার্য করা হয়েছিল, অন মি অথবা আপন মি, এইভাবে হবে। তাহলে কি হবে উত্তরটি দেখুন, আ হেভি ফাইন ওয়াজ ইনফ্লিক্টেড অন মি অথবা আ হেভি ফাইন ওয়াজ ইনফ্লিক্টেড আপন মি। অন এবং আপন দুটিই ব্যবহৃত হতে পারে ইনফ্লিক্টের সাথে। আমরা সামনে এগিয়ে যাই। নাম্বার 4 এ, হি ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ হার লোকেশন। তাহলে এখানে কি হবে? হি ইনফর্মড দ্য পুলিশ অফ হার লোকেশন। কোনো কিছুর ব্যাপারে ইনফর্ম করা হলে, মানে জানানোর ব্যাপার হলে, ইনফর্মের সাথে সবসময় অফ বসে। তাহলে এখানে কি দেখুন, হি ইনফর্মড দ্য পুলিশ, সে পুলিশকে জানালো, কি ব্যাপারে জানালো? অফ হার লোকেশন, তার অবস্থানের ব্যাপারে সে পুলিশকে অবহিত করলো। নাম্বার বি, আই এম ইন্টারেস্টেড ড্যাশ দিস ম্যাটার। ইন্টারেস্টের সাথে সবসময় ইন হয়, কোনো কিছুর ব্যাপারে উৎসাহী অথবা আগ্রহী। দেখুন, আই এম ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। আর ইন্টারেস্টিং যখন হয় সেটাও অ্যাডজেক্টিভ, সেটার ক্ষেত্রে টু হতে পারে অথবা ক্ষেত্র বিশেষে অন্য কোনো প্রিপজিশন হতে পারে। মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ইন্টারেস্টেড বসে, আর বস্তুর ক্ষেত্রে সাধারণত ইন্টারেস্টিং বসে। যেমন দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বুক ছিল বস্তু, এই জন্য এটার সাথে ইন্টারেস্টিং হয়েছে আইএনজি। আর আই হলো ব্যক্তি, এই ব্যক্তির জন্য হয়েছে ইন্টারেস্টেড। যেমন হি ইজ ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, ইউ আর ইন্টারেস্টেড, তখন ইন্টারেস্টেড হয় অর্থাৎ ইডি হয়। দুটি অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টেড, দুটি হলো অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ইন্টারেস্টেড এই অ্যাডজেক্টিভের সাথে সাধারণত ইন হয়। আই এম ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার, আমি এই বিষয়ে আগ্রহী। নাম্বার সি, ডু নট ইন্টারফেয়ার ড্যাশ মি
ইন্টারফেয়ারের সাথে সাধারণত উইথ বসে, অর্থাৎ হস্তক্ষেপ করা। ডু নট ইন্টারফেয়ার উইথ মি, আমাকে হস্তক্ষেপ করো না, অর্থাৎ আমার যে কাজ আমার ব্যাপারে ডিস্টার্ব করো না, অর্থাৎ হস্তক্ষেপ করো না। তাহলে ডু নট ইন্টারফেয়ার উইথ মি। নাম্বার ডি, শি ইন্ট্রোডিউসড হিম ড্যাশ দ্য ফ্যামিলি। কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানোর ক্ষেত্রে সাধারণত ইন্ট্রোডিউস টু হয়। তাহলে শি ইন্ট্রোডিউসড হিম, সে তাকে পরিচিত করিয়েছিল টু দ্য ফ্যামিলি, এখানে টু হবে, তাহলে ইন্ট্রোডিউস টু। নাম্বার ই, হি গট রিড ড্যাশ হিজ ব্যাড হ্যাবিট। আমরা জানি গেট রিড অফ এটা একটা ফ্রেজ, তাহলে গেট থেকে পাস্ট টেন্স হয়েছে গট। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি, তাহলে হি গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিট, সে তার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেয়েছিল। নাম্বার এফ, দিস উইল রিলিভ ইউ ড্যাশ পেইন। রিলিফ অফ অথবা রিলিফ ফ্রম, কোনো কিছু হতে মুক্তি দিয়া। তাহলে এখানে দেখুন দিস উইল রিলিভ ইউ, এটা তোমাকে মুক্তি দিবে অফ পেইন বা ফ্রম পেইন, অর্থাৎ যন্ত্রণা থেকে এটা তোমাকে মুক্তি দিবে। তাহলে রিলিফের সাথে কি বসে? রিলিফ অফ, রিলিফ ফ্রম, দুটি রাইট। আই প্রোভাইড হিম ড্যাশ ফুড। প্রোভাইডের সাথে সাধারণত উইথ বসে, আমরা জানি প্রোভাইড উইথ মানে হচ্ছে যোগান দেয়া। তাহলে আই প্রোভাইড হিম, আমি তাকে যোগান দিয়েছিলাম। কি দিয়ে যোগান দিয়েছিলাম? যে বস্তুটি দিয়ে যোগান দেবেন সেই বস্তুর পূর্বে উইথ বসে। তাহলে আই প্রোভাইড হিম উইথ ফুড, আমি তাকে খাদ্যের যোগান দিয়েছিলাম, অর্থাৎ আমি তাকে খাদ্য দিয়েছিলাম। নাম্বার 8, দ্য পুর ম্যান ওয়াজ এ ভিকটিম ড্যাশ দ্য সার্কামস্টান্সেস। ভিকটিম অব দ্য সার্কামস্টান্সেস, অর্থাৎ এই গরিব লোকটি পরিস্থিতির শিকার। নাম্বার আই, হি ইজ প্রোন ড্যাশ কম্পিউটার গেম। প্রোন টু বা ট্রেন টু, এডিকশন টু, কোনো কিছুর প্রতি অনুরক্ততা বা আসক্তি। হি ইজ প্রোন টু কম্পিউটার গেম, কম্পিউটার গেমের প্রতি তার ঝোঁক রয়েছে। নাম্বার জে, আই প্রোহিবিটেড হিম ড্যাশ গোয়িং অ্যাব্রোড। প্রোহিবিট ফ্রম, কোনো কিছু হতে অর্থাৎ কোনো কাজ হতে কাউকে বিরত রাখা। তাহলে আই প্রোহিবিটেড হিম, আমি তাকে বিরত রেখেছিলাম বা বাধা দিয়েছিলাম। ফ্রম গোয়িং অ্যাব্রোড, বিদেশ যাওয়া থেকে তাকে বিরত রাখতে চেয়েছিলাম বা বিদেশ যাওয়াকে বাধা দিয়েছিলাম। আমি তার বিদেশ যাওয়াকে বাধা দিয়েছিলাম। আই প্রোহিবিটেড হিম ফ্রম গোয়িং অ্যাব্রোড। তাহলে এখানে প্রোহিবিটের সাথে ফ্রম হবে। আমরা এবার লাস্টের প্যাসেজটি করব। এটা হচ্ছে প্যাসেজ আকারে রয়েছে, অর্থাৎ যেভাবে সাধারণত বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন থাকে উপরের ক্লাসে। দেখুন, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন এই বিভিন্ন গ্যাপগুলোতে বসাতে হবে। প্রত্যেকটার মার্কস কিন্তু হাফ করে, এইভাবে 10টা গ্যাপের মোট মার্কস হচ্ছে 5। তাহলে আমরা করি। The annual prize giving ceremony of our college was held last week. The ceremony began dash 2 p.m. 2টার সময় শুরু হয়েছিল। টাইমের আগে সাধারণত অ্যাট বসে, তাহলে আমরা এখানে অ্যাট বসিয়ে দেই। The ceremony began at 2 p.m. বিকাল 2টার দিকে অনুষ্ঠান শুরু হয়েছিল। Our principal presided dash the function. প্রিজাইডের সাথে সাধারণত ওভার বসে। প্রিজাইড ওভার মানে হচ্ছে সভাপতিত্ব করা। তাহলে আওয়ার প্রিন্সিপাল প্রিজাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের অধ্যক্ষ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছিলেন। দ্য ফাংশন স্টার্টেড ড্যাশ দ্য রেসিটেশন ড্যাশ দ্য হোলি কোরআন, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি অনুষ্ঠানটি শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, এভাবে বলতে চাই। তাহলে কি হবে? দ্য ফাংশন স্টার্টেড, অনুষ্ঠানটি শুরু হয়েছিল কি দিয়ে? উইথ দ্য রেসিটেশন, রেসিটেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। কোথা থেকে? ফ্রম দ্য হোলি কোরআন। তাহলে এখানে আমরা ফ্রম দিয়ে দেব। ফ্রম দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মধ্য দিয়ে মানে হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। রিডের সাথে আউট হবে, অর্থাৎ উচ্চ স্বরে বা জোরে জোরে পড়ার ক্ষেত্রে আমরা রিড আউট ব্যবহার করে থাকি। তাহলে কি হবে? ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের একজন সিনিয়র টিচার বার্ষিক রিপোর্টটি পড়েছিলেন উচ্চ স্বরে। দ্য ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি, দ্য অনারেবল চিফ গেস্ট যিনি ছিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস পুরস্কারগুলো বিতরণ করেছিলেন।
তাহলে সম্মানিত অতিথি পুরস্কার বিতরণ করেছিলেন কাদের মাঝে? দেখুন, ড্যাশ দ্য স্টুডেন্টস। অনেকের মাঝে যখন কোনো পুরস্কার বা কোনো কিছু বিতরণ করেন তখন সেক্ষেত্রে বিটুইন না হয়ে অ্যামং হয়। বিটুইন বসে দুয়ের মধ্যে যখন বন্টন করা হয়, আর অ্যামং বসে অনেকের মাঝে, অর্থাৎ দুইয়ের চাইতে বেশি যখন হয় তখন তাদের মাঝে কোনো কিছু বিতরণ করার ক্ষেত্রে অ্যামং বসে। তাহলে এখানে কি হবে? গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, পুরস্কার বিতরণ করেছিলেন অ্যামং দ্য স্টুডেন্টস, এখানে অ্যামং হবে। ড্যাশ লাস্ট দ্য চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ স্পিচ, সবশেষে এই অর্থে। তাহলে কি এখানে একটা ফ্রেজ রয়েছে অ্যাট লাস্ট, মানে অবশেষে, তাহলে অবশ্যই এই ফ্রেজটার ক্ষেত্রে অ্যাটই হবে। অ্যাট লাস্ট দ্য চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ স্পিচ, অবশেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত একটি বক্তব্য দিলেন। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে, হি কনগ্রাচুলেটেড দ্য প্রাইজ উইনার্স, তিনি পুরস্কার প্রাপ্তদেরকে অভিনন্দন জানালেন। ড্যাশ দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস, অন দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস। কনগ্রাচুলেট অন, অর্থাৎ যে কাজের জন্য কনগ্রাচুলেট জানানো হয়, তাহলে এখানে কি হবে? কনগ্রাচুলেটেড দ্য প্রাইজ উইনার্স অন দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস। হি অলসো অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি রেগুলার ইন স্টাডিজ, আবার টু স্টাডিজ দুভাবেই হতে পারে। হি অলসো অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, তিনি ছাত্রছাত্রীদেরকে এ উপদেশও দিলেন টু বি রেগুলার, রেগুলার হতে, কোথায়? ইন স্টাডিজ অথবা টু স্টাডিজ, তাদের পড়াশোনায় নিয়মিত হতে বললেন। অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্টস এগেনস্ট ইলিটারেসি, অর্থাৎ অশিক্ষার বিরুদ্ধে আন্দোলনে যোগদান করতে উপদেশ দিলেন। মুভমেন্টস হচ্ছে আন্দোলন, তাহলে টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্টস, আন্দোলনে অংশগ্রহণ করতে বললেন। কিসের আন্দোলন? অশিক্ষার বিরুদ্ধে আন্দোলন। তাহলে এগেনস্ট ইলিটারেসি, তাহলে মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। তাহলে অর্থ কি দাঁড়ালো? হি অলসো অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্টস এগেনস্ট ইলিটারেসি। তিনি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় নিয়মিত হতে পরামর্শ দিলেন এবং অশিক্ষার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের পরামর্শ দিলেন। আজকে এতটুকুই, আমরা আবার পরবর্তীতে আরও কিছু লেসন নিয়ে উপস্থিত হব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।